আচ্ছা, সো এটা নিয়ে কাজ শুরু করি। আমি লাইক বর্ডার 1 দিচ্ছি, উইথ আমি বলছি কত হবে, লাইক 80%, অ্যালাইন সেন্টার, এই অবস্থায় এসেছে না ফন্টটার। আমি নেমটার জন্য উইথ আমি ফিক্স করে দিচ্ছি, আমি এর উইথ বলছি 150 পিক্সেল। আমি ইনপুট বক্সটার সাইজকে একটু বড় করতে চাচ্ছি। ইনপুট বক্সটার সাইজ বড় করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে সাইজ, সেটা লিখছি লাইক বলছি 45। ইনপুট বক্সটার সাইজ বড় হচ্ছে, তাই না? আচ্ছা, সো আমি ইনপুটের টাইপ টেক্সট বলাতে এর মধ্যে কোনো কিছু লেখা যাচ্ছে। এরপর আরেকটা টাইপ আসবে ইনপুটের টাইপ ইমেল আর কি, HTML5 অ্যাট্রিবিউট। ইমেল ইমেল অ্যাড্রেস, দেখেন আমি যদি এখানে কোনো নাম লিখি এবং উপরে যাই বা নিচে যাই, কি হচ্ছে? রেড মার্ক, যেটা ইমেলের ফরম্যাট হয় নাই। প্লিজ এন্টার এ ইমেল অ্যাড্রেস বলছে, কার্সর নিলে বলছে প্লিজ এন্টার এ ইমেল অ্যাড্রেস। মানে এইচটিএমএল এর এন্ড এর ভ্যালিডেশনটা এখানে হয়ে যাচ্ছে যখন আমি ইনপুটের টাইপটা ইমেল দিচ্ছি। আচ্ছা, বাট এখানে কোনো কিছু লিখলেই কি সে ধরনের এরর আসে না, কারণ ওটা জাস্ট টেক্সট ফিল্ড। এরপরে আসি পরের যে ফিল্ডটা আছে সেখানে পাসওয়ার্ড, ইনপুটের টাইপটা বলছি পাসওয়ার্ড, আমি নেমটাও বলে দিচ্ছি পাসওয়ার্ড। পাসওয়ার্ড লেখাতে আমি যা লিখছি সেটা ডট এ আসছে, রাইট? আচ্ছা, যাদের জন্য ফার্স্ট টাইম, ওকে, টাইপ করতে হবে কিন্তু, হ্যাঁ টাইপ করতে হবে, দেখতে হবে, ভিডিওতে যেতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি আমি লাইক অ্যাড্রেস। অ্যাড্রেসটা কখনো কখনো ইনপুট বক্সে দেখা যায়, তাই না, টেক্সট আকারে। অনেক ফর্মের মধ্যেই অ্যাড্রেস 1 অ্যাড্রেস 2 যদি থাকে তাহলে কি জাস্ট টেক্সট বক্স আকারে, ইনপুট বক্স আকারে এভাবেই দেখা যায়। আবার কখনো কখনো টেক্সট এরিয়াতে মাল্টিপল লাইন, রাইট, সেভাবে দেখা যায়। তো আমি টেক্সট এরিয়াতে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। টেক্সট এরিয়া যদি আমি দেই তাহলে অটোমেটিক ডাবল লাইন হবে। দেন আমি যদি বলি রোজ 5, হাইটটা বেড়ে যাবে, তাই না? আমি যদি বলি কলামস লাইক 35, উইডথটা বেড়ে যাবে। তো আমি আমার ইচ্ছে মতো করতে পারছি। সিএসএস দিয়ে আমার ইচ্ছে মতো আমি কন্ট্রোল করতে পারি সবকিছু। সিএসএস রিলেটেড জব আর কি, যারা সিএসএস কোড করে থাকে তাদের দায়িত্বে থাকে। এরপরে আসি আমি জেন্ডার, ওকে,
জেন্ডার নিয়ে যখন কথা বলছি আমি এখানে রেডিও বাটন কনসেপ্টে যাব। হ্যাঁ, জেন্ডার করার জন্য আমার ইনপুটের টাইপ হবে কি রেডিও। আমি নেমটা বলছি জেন্ডার, সাইজটা এখানে প্রয়োজন নেই, সাইজটার জন্যই এরর আসে। এখানে আমি লিখছি মেল, ফিমেল। দুইজনের নাম কিন্তু সেম, রাইট? দুইজনের নাম সেম, এর জন্য এটাকে বলা হয় সেম গ্রুপে আছে এরা। আমি যদি লোড দেই রেডিও বাটনটা দেখছি যে কোনো একটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে, নরমালি তাই তো হয়, তাই না? যে কোনো একটা সিলেক্ট করা যায়, বাট নেম যদি ভিন্ন হয় তাহলে কিন্তু আর হ্যাঁ সেটা তো আর হতে দেয়া যাবে না, তাই না? যে কোনো একটাই সিলেক্ট করতে দিতে হবে। ওকে, নাইস। এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যখন এই ইনপুট বক্স গুলো বা টেক্সট এরিয়াতে যাচ্ছি টাইপ করার স্কোপ পাচ্ছি, লেখার সুযোগ আছে, এবং যা লিখছি সেটাই আমার ভ্যালু, রাইট? সেটাই ভ্যালু কার কাছে? সার্ভারের কাছে, যে এটা দেয়া হচ্ছে। বাট আমি যদি মেল সিলেক্ট করি আর ফিমেল সিলেক্ট করি, সার্ভারকে তো বুঝতে হবে যে কোনটা সিলেক্ট হলো, কি তার ভ্যালু, রাইট? ওটা তো টাইপ করে দেওয়ার কোনো স্কোপ নেই, বলে দিতে হবে কোড থেকেই। ভ্যালু নামে অ্যাট্রিবিউট আছে, এর মাধ্যমে বলতে হবে মেল, আর আপনি যা লিখতে চাচ্ছেন ভ্যালু। প্রোফাইল পিকচার, তাই না? টাইপটা কি হবে? ফাইল, ঠিক আছে। ইনপুটের টাইপ যখন আমি ফাইল দিচ্ছি, ব্রাউজ করার অপশন কিন্তু চলে আসে। আচ্ছা, তো আমরা ফাইল টাইপটাও দেখলাম। এখন আসছি আমি যে লাইক কান্ট্রি, অথবা আমি একটা নতুন বিষয় একটু যে ডিফারেন্স আছে সেটা যদি বলি, ডেট অফ বার্থ, আমি এখানে বলছি ডেট, নেমটাও বলছি ডিওবি, যার সাইজের দরকার নেই। আমি যদি ব্রাউজার মজিলাতে যাই, জাস্ট একটা ইনপুট বক্স, রাইট? বাট আমি যদি ডিফারেন্ট কোনো একটা ব্রাউজার লাইক গুগল ক্রমে যাই, এখানে কিন্তু ওই যে চলে আসছে না ডে মান্থ ইয়ার, কার্সারটা নিলে এখান থেকে আমি তো এই ডেটটা মজিলা এখনো সাপোর্ট করছে না, বাট গুগল ক্রম করছে। যদি সবগুলো ব্রাউজার সাপোর্ট করতো দেন আমি এটা ইউজ করতে পারতাম, আদারওয়াইজ এটা জাভাস্ক্রিপ্টে করতে হবে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট সবগুলো ব্রাউজারে সাপোর্ট দেওয়া যায়। চলে আসবে ডেটের এই অ্যাট্রিবিউটটা, আর হয়তো অল্প দিনের মধ্যেই সবগুলো ব্রাউজারেই চলে আসবে। আচ্ছা, আচ্ছা, না এখন এ ধরনের আরো বেশ কিছু টাইপ ভ্যালু আছে না, যেটা আমাদের একটু প্র্যাকটিস করে করে দেখতে হবে। ইউআরএল, ডেট টাইম লোকাল, উইক, মান্থ, হ্যাঁ আছে না? এগুলো কিন্তু আমাদের কালার,
আমি যদি যে টাইপটা এগুলো বলছি এই লিস্ট থেকে, দেখেন আমি এগুলোর নাম বলছিলাম, তাই না? টাইম, ইউআরএল, উইক, কালার, ডেট টাইম লোকাল, এগুলো সব HTML5 এর, সবগুলো ব্রাউজার এটা সাপোর্ট করবে না। ওকে, সবগুলো ব্রাউজার এটা সাপোর্ট করবে না, সো আমাকে সাপোর্ট করে দিতে হবে। জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নরমালি করা যেতে পারে যদি আমি স্পেসিফিক কোনো কিছু চাই যেটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করে করাই আছে। HTML অ্যাকচুয়ালি HTML এ বলতে পারেন যে HTML এই সাপোর্ট গুলো কিভাবে দিচ্ছে, ক্যালেন্ডারটা কিভাবে আনবে, অ্যাকচুয়ালি পেছনে জাভাস্ক্রিপ্টই কাজ করছে। জাভাস্ক্রিপ্টই কাজ করছে, বা ট্যাগ আকারে তারা এটাকে নিয়ে এসেছে। আচ্ছা, আমি পরের পোর্শনটাতে যাচ্ছি। পরের পোর্শনটাতে যেটা করতে হবে বা যে এলিমেন্টটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে কান্ট্রি। কান্ট্রি নামে তো কোনো ডেটা টাইপ নেই, তাই না? বললেই চলে আসবে, ড্রপ ডাউন হয়ে যাবে, রাইট? তো আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর মাধ্যমে খুব সহজে ড্রপ ডাউন নিয়ে আসছি বা তৈরি করে রেখেছি, আমি বারবার ইউজ করছি। বাট এখন আমাকে HTML দিয়ে যদি একটা ড্রপ ডাউন বানাতে হয় তাহলে সিলেক্ট ইউজ করতে হবে। সিলেক্ট ইউজ করলে জাস্ট একটা ছোট্ট কম্বোর মতো আসবে, না? এরপর এর ভেতরে অ্যাড করতে হবে কি এই যে বাংলাদেশ লিখলাম, এটা ডিসপ্লে করবে, আর তার ভ্যালু হিসাবে কি পাঠাবো সেটা আমাদেরই ঠিক করতে হবে। কি এইচ নাকি? হ্যাঁ, না এরকম হবে না, একসাথে শ্রীলঙ্কা, যাই হোক ওরা বুঝে নেবে, ওদের দেশে বানানো। কানাডা, ড্রপ ডাউন থেকে আমি দেখতে পাচ্ছি। এখন মনে করেন আমি সিলেক্ট করলাম বাংলাদেশ, সার্ভারের কাছে যাবে কি বাংলাদেশ? না, এখন কিছুই যাবে না, কারণ আমি ভ্যালু আকারে কোনো কিছু দেই নাই, অ্যাড করি নাই। ভ্যালু আকারে কোনো কিছু যায় নাই, জাস্ট ডিসপ্লে করেছি। আমাকে ভ্যালু আকারে বলে দিতে হবে, এই যেখানে ভ্যালু লিখতে হবে, লাইক আমি এভাবে লিখছি। হ্যাঁ, ওই শর্ট ফর্মটা ডেটাবেজে রাখছি যাতে ডেটাবেজে জায়গা কম লাগে, তাই না? ডেটাবেজে যেন জায়গাটা কম লাগে। যদিও কোনো চেঞ্জ আসে নাই, বাট আমি যখন বাংলাদেশ বা ভুটান সিলেক্ট করব, সার্ভারের কাছে যাবে কি দিয়ে। আচ্ছা, তো আমরা ড্রপ ডাউন লিস্ট পর্যন্ত দেখলাম, এখন দেখবো কি না, ভ্যালু তো আপনাকে পাঠাতেই হবে, আপনি কোন কান্ট্রির সেটা ডেটাবেজে রাখতে হবে না? কারণ ডেটাবেজে রাখতে গিয়ে যদি পুরো কান্ট্রির নামটা আমি রেখে দেই, তাহলে মনে করেন যে অন অ্যাভারেজে 10 ক্যারেক্টার করে কান্ট্রির নাম, তাহলে আমি ডেটাবেজে যদি ঠিক ওই পুরো নামটাই রাখি, প্রতিবারে কি 10 ক্যারেক্টার করে যা ডেটাবেজে জায়গা নষ্ট হচ্ছে বা ডেটাবেজের জায়গা দখল করছে, যদি ওটা শর্ট করে রাখি। হ্যাঁ, ছোট্ট একটা এক্সাম্পল দেই, বোঝা যাবে। কোথাও এক জায়গায় স্টোর হবে মনে করেন, হ্যাঁ, এবং স্টোরটা কিভাবে হবে আমরা জানি না, যে ডেটাবেজ সার্ভার কি বা ডেটাবেজ কি, ডেটাবেজ টেবিল কি, এতটুকু বোঝার চেষ্টা করি যে এরকম একটা জায়গাতে ডাটাগুলো গিয়ে স্টোর হবে। মনে করেন এটা হচ্ছে আমার আইডি, নেম, কান্ট্রি। যখন 3টা করে ডাটা আসছে, একটা একটা করে রো হচ্ছে, ডেটাবেজে ডাটা যাচ্ছে, রাইট? এখন আমি এখানে বলছি যে পুরো ডেটাবেজ কান্ট্রি নেমটা দেবে,
এর জন্য আমি অ্যালোকেট করে রেখেছি লাইক ওয়ার্কার 50, এটাকে ওয়ার্কার বলা হয়, যে কোনো ক্যারেক্টার নিতে পারে। যে এই জায়গার জন্য প্রতিটা বক্সের জন্য সে 50 বাইট, one character equal 1 বাইট জায়গা দখল করে, রাইট? এভারেজে যদি কান্ট্রি গুলো 10 ক্যারেক্টারও হয় তাহলে 10 বাইট করে জায়গা দখল করবে, রাইট? বাট আমি যদি শর্ট করে রাখি 2 বাইটে, দুইটা ক্যারেক্টার করে, সব কান্ট্রি দুইটা ক্যারেক্টার কিন্তু বানানো যায়, তাহলে কি 8 বাইট করে জায়গা বেঁচে যাচ্ছে কোথায়? প্রতিটা রো থেকে। এক্সাম্পল বলছি, তো যদি ধরে নেই যে ফেসবুক 100 কোটি ইউজার আছে, রাইট? 100 কোটি ফেসবুকে ইউজার আছে, এই 100 কোটি ইউজার থেকে যদি আমি এই যে বাঁচাচ্ছি কত 8 বাইট মাল্টিপ্লাই যদি করি 8, তাহলে কত হবে? কত হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9, 8 এর পরে 9টা শূন্য, তো এত বাইট জায়গা কি বেঁচে যাবে, রাইট? তো আমি যদি এটাকে 1024 দিয়ে ভাগ দেই চলে আসবে কোথায়? কিলোবাইটে। আবার 1024 দিয়ে ভাগ দিলে চলে আসবে মেগাবাইটে। আবার 1024 দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে জিবিতে। প্রায় জিবির কাছাকাছি জায়গা বেঁচে যাবে যদি আমরা এটা দেখি। জাস্ট কি আমি আমার কান্ট্রিটাকে পুরো ফরম্যাটে না রেখে একটা রোতে মানে বাই ডিফল্ট কোন কতটা ক্যারেক্টার নিবে তো কোনো সিলেক্ট করতে পারে অ্যাসাইন করে দেয়া। এখন দেওয়া থাকে আমি যা অ্যাসাইন করব তার চেয়ে বেশি নেবে না, কম হলে সমস্যা নেই। হ্যাঁ, আবার কনভার্ট করে নিব তো ফুল লেন্থে। হ্যাঁ, আমি রাখবো যে হিসেবে দেখাবো কি রিভার্স টেকনিকে, আমাকে তো ফুলই দেখাতে হবে। আমি যদি সিএ বলি অনেকে তো বুঝবে না, রাইট? ওটাকে আমি চেঞ্জ করে আবার তাকে তার ফুল ফরম্যাটে দেখাবো, আসবে বিষয়গুলো, মাত্র শুরু হয়েছে। আচ্ছা, নাও আমরা ড্রপ ডাউন লিস্ট, ডেট ফরম্যাট এর হলো না, লাইক এখন আসি আর একটা জিনিস, লাইক আই এগ্রি। হ্যাঁ, আই এগ্রি আমাকে এখানে করতে হবে কি, রাইট? কি আমার চেক, এখানে ভ্যালু হিসেবে টিক দিলে অ্যাকচুয়ালি ভ্যালু মানে ট্রু, আর না দিলে ফলস যায়, আলাদা করে ভ্যালু দেওয়ার দরকার নেই। এরপরে আসছে আমাদের বেশ কিছু বাটন আছে, ঠিক সেটা। সো তিনটা বাটন টাইপ আমি দেখবো আর কি, যে কি কি ধরনের বাটন হতে পারে। আমি টাইপ বাটন বলছি, লাইক বলছি btn1, btn2, btn3, একটাকে আমি বাটন বলছি, আরেকটাকে আমি বলছি রিসেট, এটাকে আমি বলছি সাবমিট। তিনটা তিন রকমের আর কি। তো এর ভ্যালু হিসেবে বলছি এটা একটা বাটন, যেটা বাটন টেক্সট আকারে ডিসপ্লে হবে, ভ্যালু হিসেবে বলছি রিসেট, আর ভ্যালু আকারে বলছি সেভ। হ্যাঁ, আচ্ছা, সো তিন ধরনের বাটন হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট করে না, মেনু বাটন করার জন্য অথবা জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো কাজ কোনো অ্যাকশন এক্সিকিউট করতে যদি বাটন ফন্ট এন্ডে দরকার পড়ে তখন আমরা এই বাটনের ইউজ করে থাকি। আবার পরের যেটা আছে রিসেট, যা ক্লিক করলে কি হবে, ফর্মটা ক্লিয়ার হয়ে যাবে, রাইট? আমাদের ফর্মের মধ্যে যা রাখা আছে সব ক্লিয়ার হয়ে যাবে। আর সেভটা মেইন কাজ করে, এই যে আমি বলেছি না অ্যাকশনের কাছে ডাটা পাঠায়, এই সাবমিট বাটন যদি না থাকে তাহলে আপনি অ্যাকশনের কাছে ডাটা ট্রান্সফার করতে পারবেন না। তো ফর্মের সব ডাটা
অ্যাকশনের কাছে নিয়ে যাবে ইউজিং মেথড কে, এই সাবমিট বাটনটা। আমি যদি প্রেস করি দেখবেন যেন এখানে লোড হচ্ছে। হ্যাঁ, যেহেতু লোকাল মেশিন খুব দ্রুত হবে, প্রথমবার বোঝা যাবে, একটু খেয়াল করেন। আমি সেভ বাটন প্রেস করেছি, লোড হয়েছে না? লোড হচ্ছে, তার মানে অ্যাকশন হচ্ছে কোথায়? ওই অ্যাকশনের অ্যাড্রেসে। হ্যাঁ, যদি সেটা সার্ভার অ্যাড্রেস হয় তাহলে সার্ভারের কাছে সেই ফর্মে সব ডাটা ট্রান্সফার করে দেবে ইউজিং মেথড পোস্ট আর গেট মেথড আছে, তাই তো? এই জন্যই তো ইউআরএল দিয়ে গেছে না? না, ইউআরএল দিয়ে নামগুলো চলে গেছে। আর যদি পোস্ট লেখা থাকতো তাহলে ইউআরএল এত বড় দেখাতো না। হ্যাঁ, ওই সময়টাতে আরো ডিটেইলে আসবো, এখন বোঝা যাবে না যেহেতু প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না। যাদের কাজ করার এক্সপিরিয়েন্স আছে অতটুকু বলছি যে আমাদের মেথডটাকে, যেহেতু কোনো মেথড নেই, মেথড না থাকলে ডিফল্ট থাকে কি গেট। হ্যাঁ, এই যে আমি দেওয়াই আছে গেট, আবার যদি আমি নাও দেই তখন ডিফল্ট মেথড হিসেবে গেট থাকে। আর আমি যদি পোস্ট লিখি তো সেই ক্ষেত্রে আমি যখন এই ফর্মটা সাবমিট করব ইউআরএলটা কিন্তু এই যে লোড হওয়াতে এবার কি ইউআরএল লম্বা হয়েছে না, পোস্ট সিকিউর ওয়েতে ডাটা ট্রান্সফার করেছে সার্ভারে। বোঝা যাচ্ছে? তো আমরা এগুলো জেনারেল, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট গুলো জেনারেল, যেগুলো ফর্ম গুলোর মধ্যে দেখা যায়। আমরা চেষ্টা করব এগুলো জেনে ফেলতে, এবং অলমোস্ট জেনে গেছি সবাই, ইউজ করতে পারতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো কোন ব্রাউজার সাপোর্ট করে কোনটা না করে এটা একটু টেস্ট করতে হবে নেক্সট 10 মিনিটস। লাগানো দিয়ে আমরা ফর্ম তৈরি করতে শিখেছি, সিএসএস নিয়ে আলোচনাটা শুরু করব আর কি। তার আগে আমি 5টা মিনিট দিব, আপনাদের কাছ থেকেও শোনার চেষ্টা করব যে সিএসএস টা কি। একটু উইকিতে যান, উইকি অথবা যে কোনো জায়গা থেকে 5 মিনিটস। ওকে, ক্যাসকেডিং স্টাইল তারপর বলেন। স্টাইলিং এর HTML কে স্টাইলিং এর জন্য CSS ইউজ করা হয়। হ্যাঁ, আমি দেখতেছি, আমি মজিলাতে পেলাম না, আমি ইয়েতে যাচ্ছি গুগল ক্রমে। এই যে মজিলাতে গতকাল থেকে কি যেন একটা সিজিআই আসতেছে, এরর আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ ভাই, আচ্ছা, নতুন করে তুলে দিচ্ছি, নেম সার্ভার চেঞ্জ করছি সেটা। এখানে তো ভিডিও এররটা তো আসতেছে না, আমি ইমেজ গ্যালারি শো করছি না, কিছুক্ষণ পর পর্যন্ত দেখি কি হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। মুশকিল বলেন, বলতেছিলেন, বলেন। সিলেক্টর আছে আর কি, সিলেক্টর অ্যাট্রিবিউট এই সিলেক্টর অ্যাট্রিবিউট দেন তিনভাবে ইয়ে করা যায়, দেওয়া যায় ইনলাইন সিএসএস, এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল ফাইল, এক্সটার্নাল ফাইল। আচ্ছা, তো
সিএসএস কি শুনছিলাম আমরা দুইজনের কাছ থেকেই রেসপন্স পাচ্ছি, আরো পেছনের দিক থেকে একটু দেখি শুনি বলেন। হ্যাঁ, এটা সিএসএস কেন সেটা কি সেটা জানতে পেরেছি। কি আমরা বলেছি HTML একটা ট্যাগ বেসড মার্কআপ, রাইট? সিএসএস কি? হ্যাঁ হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট তো বটেই, এটা একটা তার টাইপ, ফাইল টাইপটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। HTML এর ফাইলের টাইপ HTML, বাট HTML তো একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই না? সিএসএস কি বলতে হবে তো, না? এবং এটা কি টাইপের মার্কআপ, সে নিজে নিজে এক্সিকিউট হতে পারে? আমি একটু ঘুরিয়ে দিয়েছি, সব এলোমেলো করে ফেলেছি। সিএসএস property based markup language, okay? CSS property based markup language, file type cascading style sheet by style sheet বলা হয়। তো এটা নিজে নিজে এক্সিকিউট হতে পারে না, ওকে? প্রপার্টি গুলোর কম্বিনেশনে ক্লাসের রূপ নেয়, ক্লাস HTML ট্যাগের উপরে অ্যাপ্লাই করা হয়। কোনো একটা HTML ট্যাগকে যদি আমি ডিজাইন সেন্স থেকে কন্ট্রোল করতে চাই, তাহলে আমি জেনারেল CSS ক্লাসের মাধ্যমে ওই ট্যাগের চেহারা পুরোটাই চেঞ্জ করে দিতে পারি, রাইট? তো CSS সাপোর্ট করে HTML কে বলতে পারেন, রাইট? CSS সাপোর্ট করছে HTML কে। তো আমরা এটা শুনছিলাম যে লাইক CSS বলা হবে যখন তার ক্লাস থাকবে। তো ক্লাস মূলত দুই জায়গায় লেখা হয়, এক HTML ফাইলের মধ্যে, দুই CSS ফাইলের মধ্যে। অন পেজ CSS বলা হয় আর এক্সটার্নাল CSS বলা হয়। তিন ভাবে বললে ভুল হবে। ইনলাইন CSS এটা অ্যাকচুয়ালি CSS না, ওটাকে স্টাইলিং বলা হয়। স্টাইল প্রপার্টি, স্টাইল অ্যাট্রিবিউটের যে প্রপার্টি গুলো, এগুলো CSS এরও প্রপার্টি, ওকে? সো ইনলাইনে যা লেখা হবে সেটা স্টাইলিং, নট CSS। CSS হতে হলে কি হবে? ক্লাস হতে হবে, রাইট? এবং ক্লাস আমি একটা HTML ফাইলের মধ্যেও লিখতে পারি, আবার আলাদা CSS ফাইলেও লিখতে পারি। ক্লাসগুলো অ্যাপ্লাই করার জন্য অনেক রুলস আছে, ওকে? 15-20টা রুলস আছে ক্লাস লেখার এবং অ্যাপ্লাই করার। প্রপার্টি আছে নাম্বার অফ, রাইট? কিছু জেনারেল প্রপার্টি আছে, যার সাব প্রপার্টি আছে প্রচুর, রাইট? ফন্ট, ওর সাব প্রপার্টি আছে অনেকগুলো, লাইক বর্ডার, অনেকগুলো সাব প্রপার্টি আছে। ফন্ট ফ্যামিলি, অনেকগুলো সাব প্রপার্টি, ফন্টেরই অনেকগুলো সাব প্রপার্টিজ আছে। প্যাডিং, মার্জিন, রাইট? তারপরে কি ইম্পর্টেন্ট প্রপার্টি গুলোর মধ্যে আছে ট্রানজিশন, ট্রান্সফর্ম, রাইট? বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো, হ্যাঁ? বেশ কিছু ফাংশন নতুন করে এসেছে CSS3 তে। ফ্লোটিং বা পজিশনিং, বেশ কিছু প্রপার্টি এক্সিস্ট করে। সো আমরা কিন্তু অনেকগুলো প্রপার্টি লিস্টও দেখতে পাবো যখন আমরা CSS করতে যাব। তো CSS টা যখন আমি নিয়ে আলোচনা করছি, CSS বিষয়টা কি, বোর্ডে একটু যেতে হবে বিষয়টা বোঝানোর জন্য।
সিএসএস আমরা কেন লিখব বা কখন লিখব, আমাদের ডিজাইনটা কেমন করে আসে, রাইট? ডিজাইন গুলো মূলত আগে থেকেই ডিফাইন করা থাকে। যখন কোনো ওয়েবসাইটের ডিজাইন করা হয় দুই ভাবে হয়। কোনো ওয়েবসাইট ডেভেলপমেন্ট একদম স্ক্র্যাচ থেকে আইডিয়া বলে দেবে, যে নতুন নতুন ডিজাইন গুলো আসে যারা ডিজাইনার তারা নিজেদের আইডিয়া থেকেই তো করে নাকি, অথবা সাইট ওনার বলে দেয় যে আমি এই বিষয়গুলো চাচ্ছি সাইটের মধ্যে, সে তার ক্রিয়েটিভিটি দিয়ে ডিজাইনটা করে। ডিরেক্ট কিন্তু এইচটিএমএল সিএসএস সে করছে না, সে করছে ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে পিএনজি ফাইল, পিএসডি যেটাকে বলা হয়। হ্যাঁ, তো পিএসডি করছে, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করছে, দেন ওটাকে কনভার্ট করা হচ্ছে এইচটিএমএল। আগে থেকে ডিফাইন, যেমন লোগোটা কি, আমার মেনুর কালারটা কি, তার ব্যাকগ্রাউন্ড কি, ফোর কালার কি, টেক্সট কালার কি, এভরিথিং, রাইট? সাইড বার, ফুটার, তার কালার কি, সবকিছু ডিফাইন। প্যারাগ্রাফ, টেক্সট, টেক্সটের কালার, টেক্সটের ফ্যামিলি, টেক্সটের ফন্ট সাইজ, এভরিথিং কিন্তু ওখানে বলে দেওয়া আছে, ডিফাইন করা। তার মানে সিএসএস যখন আমি লিখতে যাব তখন আমার সামনে সবকিছুই ওপেন, বলে দেওয়া যে আমাকে কি করতে হবে। শুধু আমাদের জানতে হবে কি কোন প্রপার্টি কি করে এবং এর অ্যাপ্লিকেশন রুলসটা কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা সিএসএস বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে এটা একটা কাইন্ড অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার হেল্প নিয়ে বা যার মাধ্যম দিয়ে আমি এইচটিএমএল ট্যাগকে আমি আমার মতো করে করতে পারছি, এবং এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে কন্ট্রোলও করতে পারছি। যে লাইক মনে করেন যে এটা আমার স্টাইল ফাইল, আর আমার ওয়েব পেজে, আমার ওয়েবের যে পেজ গুলো আছে এটা নাম্বার আছে। ঠিক আছে, অনেকগুলো ওয়েব পেজ আছে। আমার যে সিএসএস ফাইলটা, এর মধ্যে আমি ক্লাস লিখে রেখেছি, বা লাইক মনে করেন এটা আমার লোগো, এটা 1, এটা আমার ব্যানার, এটা 2, লাইক লোগো, ব্যানার, মেনু, সাইড বার, ঠিক আছে, কন্টেন্ট, রাইট, ফুটার। প্রত্যেকের জন্য কি আলাদা আলাদা ক্লাস লেখা আছে, সবগুলোর চেহারাই সেম, ভেতরে কন্টেন্ট ডিফারেন্ট। এই সিএসএস ফাইলটা সবার সঙ্গে কি লিংক, রাইট? সবার সঙ্গে কি লিংক। আমি কি 1 চেঞ্জ করলে কি চেঞ্জ হয়ে যাবে, সবাই তো চেঞ্জ হবে। হ্যাঁ, তো সিএসএস ইউজ করার মূল কারণ কি, এই সুবিধাটা নেওয়া। প্রোগ্রামিং যত কম করে বেশি আউটপুট পাওয়া যায় যে টেকনিক্স এর মাধ্যমে, সেটাকেই বেস্ট টেকনিক বলা হয়। যে আমরা কোড কম করে আউটপুট বেশি দেখবো, অথবা কোড যা লিখেছি সেটা বারবার রিইউজ করব। হ্যাঁ, ওটাই কিন্তু বেস্ট টেকনিক। তো প্রোগ্রামিং এ যাওয়ার সময় আমরা যখন র কোডিং ফরম্যাটে থাকবো, দেখবেন গাদা গাদা কোড লিখতে হচ্ছে। ওপি তে গেলে কোড রিইউজ করার ফ্যাক্টরটা বাড়ছে, এমভিসি তে গেলে আরো বাড়ছে, রাইট? সো তখন এই বিষয়গুলো বোঝা যাবে। যারা এদের মধ্যে সুযোগ পাচ্ছেন বা সময়, রিল্যাক্স মোডে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটাও দেখে নেবেন, রাইট? তো আমি আলোচনা করব 10-12 ঘন্টা, বাট মিনিমাম আরো 30 ঘন্টা মতো এই কনসেপ্টের উপরে পড়াশোনা করতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করার। রিকমেন্ডেড ঠিক আছে, ইবুকের বই রেফারেন্স দিন। দরকার নেই, বলে যাবে। সাইটেও যাওয়ার দরকার নেই, আমি টপিক ধরে ধরে বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টটা বলবো। আর যদি পড়তেই চান পিএইচপি ম্যানুয়ালটা অনেক কঠিন।
PHP manual করতে তো হবে, শিখতে হলে কঠিন জায়গা থেকে PHP ম্যানুয়ালটা ধরবে, শিখতে হলে ম্যানুয়ালি করতে, অন্য কোনো রেফারেন্স নেই, নিউটেক গুগল বা পিডিএফ নাই, বুঝলে? PHP ম্যানুয়াল। ওকে, আমি বোঝাতে পারছি? সো এখানে এরকম থাকবে, এটাকে বলা হচ্ছে সিলেক্টর, এখানে বলা হবে কি প্রপার্টি, আর এখানে থাকবে কি এটা অ্যাকচুয়ালি ক্লাস নেম, আর এটা HTML এর কোন একটা ট্যাগ কে ক্লাস দিয়ে দিলেই সে লোগোর চেহারা জানে, তো ব্যানারের চেহারা নেই, মেনুর চেহারা নেই। তো আমরা আসি রুলসে আসি, বাট মূল কনসেপ্টটা দেখানোর চেষ্টা করছি। আমি CSS ফাইলে না লিখে যদি এই সবগুলোকে আমি এই ফাইলের মধ্যে রাখি, এগুলোকে ইউজ করতে পারবো কোথায়? শুধু এই ফাইলে, থেকে অন পেজ বলা হয়। যদি কোনো আমরা CSS ক্লাস লিখি কোন একটা HTML ফাইলে, যেটা পসিবল, তখন এটা ইউজ করতে পারবো কোথায়? আলাদা করে ফাইলে লিখলে আমি CS লিখেছিলাম, ওটা কিন্তু অনেক বড় ভুল ছিল, এটা C# ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন, হ্যাঁ, CSS ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এবার আসি আমরা যদি ইন্ডেক্স ফাইলটাতে যাই, প্রাথমিকভাবে আমার টার্গেট হচ্ছে কি যে এই এররটা ফিক্স করা, রাইট? লাইক CSS লিখবো, CSS লিখে তাকে এই টেবিলটাকে ঠিক ওইরকমই রাখবো, বাট এররটা আর থাকবে না। তো CSS এর মাধ্যমে সেটা আমরা কিভাবে করতে পারি? HTML পেজে আমি যদি CSS লিখতে চাই, স্টাইল নামে একটা ট্যাগ আছে, যা টাইপ এর ভ্যালু টেক্সট CSS। এই যে এনভায়রনমেন্টটা, এখানে কিন্তু CSS ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না, মানে কিন্তু CSS ছাড়া অন্য কোনো কিছুই লেখা যাবে না। আপনি চাইলে HTML লিখতে পারবেন না, আমি বুঝতে পেরেছি? আপনি চাইলে ওখানে HTML কিন্তু লিখতে পারবেন না, কারণ HTML লিখতে গেলেই এরর চলে আসবে। এনভায়রনমেন্টে এখন কি CSS এনভায়রনমেন্ট। আচ্ছা, তো ক্লাস লেখার চেষ্টা করছি একটা, আমি টেস্ট নামেই ক্লাসের নাম দিচ্ছি। অ্যাকচুয়ালি এটাকে আমরা বলছি সিলেক্টর, তাই না? এটাকে আমি বলছি সিলেক্টর। বর্ডার দেওয়ার চেষ্টা করছি, আমি বর্ডার বলছি 1px solid, হ্যাঁ, আমি কালার দিচ্ছি না, আমি আলাদা আলাদা করে দিতে পারি, আমি একটা মোডে যাচ্ছি, আমি এটাকে আলাদা করে ভেঙেও লিখতে পারি উপরের লাইনটাকে। বর্ডার উইথ 1 পিক্সেল, আমি ভেঙে লিখছি বর্ডার স্টাইল সলিড। তার মানে এই দুই লাইন অ্যাকচুয়ালি উপরের লাইনের একেবারে আইডেন্টিক্যাল, হ্যাঁ, উপরের লাইনটা যা করবে এই দুই লাইন মিলে সেটা করছে। তো আমরা প্রথমে একটু ভেঙে ভেঙেই শিখি, সবই কি বর্ডারের সাব প্রপার্টি বলা হয়। তো বর্ডার উইথ এর কোনো, এই যে আমি যখন কন্ট্রোল ধরে স্পেস দিয়েছি, আমাকে ভ্যালু শো করছে, কি কি ভ্যালু দিতে পারেন, আবার আপনি ডিরেক্ট পিক্সেল ভ্যালু সেট করতে পারেন। আবার আমি এখানে গিয়ে যদি কার্সরটা রেখে কন্ট্রোল ধরে স্পেস দেই, দেখেন না যে লিস্টটা এসেছে, এটাই মূলত আমাদের CSS প্রপার্টি লিস্ট, ঠিক আছে? CSS প্রপার্টি লিস্ট। এখন এই এডিটর প্রপার্টি গুলো একটু খেয়াল করেন, এখান থেকে আমি যাই, আমি যেটা সিলেক্ট করে রেখেছি কোটস যে প্রপার্টিটা, এটা
Mozilla IE Opera সাপোর্ট করে, বাট Chrome আর Safari সাপোর্ট, সরি Chrome আর Safari তো না সাপোর্ট করছে না। সে কিন্তু এখান থেকে বলে দিচ্ছে যে কোনটা CSS প্রপার্টি সাপোর্ট করছে, কোনটা কোন ব্রাউজার সাপোর্ট করছে, কোনটা কোন ব্রাউজার সাপোর্ট করছে না, বা কোন প্রপার্টিটা কোনো ব্রাউজারই সাপোর্ট করছে না। বোঝা যাচ্ছে? এখন আমি যদি হেল্পলাইন চাই, হেল্পলাইনও এর মধ্যে আছে যে পড়ার জন্য লিংক তারা দিয়ে দিয়েছে, আপনি পড়াশোনা করতে পারেন। ওকে, এখন আসছি আমি বর্ডার নিয়ে। লাইক সবাই সাপোর্ট করছে না যে বর্ডার সার্টিফিকেট না দিলে স্যার শুধু মনে করে বর্ডার স্টাইল সবাই সাপোর্ট করছে না। সো বর্ডার আগে পুরনো প্রপার্টি আর কি, এগুলো সবগুলো ব্রাউজারই সাপোর্ট করে। এখন আমি বর্ডার উইথ বলেছি, বর্ডার স্টাইল বলেছি, আমি রাখছি ডট অথবা রাখা যায় হ্যাশ। সো ক্লাসগুলোর সামনে দুই ধরনের নোটেশন দেওয়া যায়, ডট আর হ্যাশ। তো দুইটা রুলস আছে, এছাড়া অন্য কোনো কিছু ক্লাসের সামনে কিন্তু দেওয়া যায় না। অনেক সিম্বল তো আমার কিবোর্ডে আছে, রাইট? বাট আমরা দিতে পারি শুধু হ্যাশ আর আইডি, সরি হ্যাশ আর ডট। তো ম্যাক্সিমাম কেসে ডট ইউজ হয় যখন ওই ক্লাসটা অনেকবার একটা পেজের মধ্যে আমাকে কল করতে হবে। একাধিকবার আমি একটা পেজের ভেতরে ওই ক্লাসটা কল করতে চাচ্ছি, ছোট ক্লাস অথবা চাইল্ড ক্লাস। হ্যাঁ, চাইল্ড ক্লাস, চাইল্ড অনেক হতে পারে, প্যারেন্ট তো একটাই, চাইল্ড কি অনেকগুলো। সো একই ডকুমেন্টের মধ্যে চাইল্ড ক্লাস হিসেবে অনেকবার কল হচ্ছে, অনেক পেজের মধ্যে এটা ইউজ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা ডট বলছি। আর একই পেজে আমি একবারই ওই ক্লাসটা ইউজ করব, রাইট? একটা পেজে আমি একবার ক্লাসটা ইউজ করব, তখন তার সামনে বসাতে হবে কি হ্যাশ। সো ডিজাইনাররা কমান্ড করে ডেভেলপারদের যে লাইক এই ক্লাসটা যেখানে যেভাবে ইউজ হয়েছে ফার্দার ইউজ করতে গেলে বিপদ হতে পারে। আর ডট ক্লাস আপনি যে কোনো সময় যে কোনো ট্যাগে যে কোনো ভাবেই অ্যাপ্লাই করতে পারেন, হ্যাঁ, একাধিকবার হলেও সমস্যা নেই। সো আমি টেস্ট বলছি, আমার টেবিল তো একটাই, তাই না? এবং ওই টেবিলের উপরে আমি এটাকে কল করব। এখন আসছি যে আমি কল করব কিভাবে। হ্যাশ থাকলে আমাকে যে অ্যাট্রিবিউটটার হেল্প নিতে হবে সেটা হচ্ছে আইডি, আর যদি ডট থাকতো তাহলে অ্যাট্রিবিউটটা হতো ক্লাস। হ্যাঁ, সো আসছি আমি, এখন দেখি আমাদের টেবিলের বর্ডারটা আছে কিনা। দেখেন শুধু আউটার বর্ডার এসেছে, আউটার বর্ডার এসেছে না, আউটার বর্ডার এসেছে, টিআর বা টিডি তে কোনো বর্ডার নেই। টেবিলের বর্ডার দেওয়াতে সবাই বর্ডার পেয়েছিল, টিআর টিডি তেও বডি বা বর্ডার চলে আসছিল, বাট আমি কিন্তু অন্য কোথাও দিতে পারলাম না। আমরা এটাকে ঠিক একটু ডিফারেন্ট স্টাইলে এই প্রবলেমটা সলভ করতে পারি। রুলসটা আমরা জাস্ট একটা রুলস জেনে নেই, তারপরে ওই পরবর্তী রুলসটা একটু দেখছি। দেখেন আমি আরেকটা ওই রুলসটাকেই মানে জাস্ট এটাকে যদি ডট দেই তাহলে আমি এটাকে লিখবো কিভাবে। এই দুটো রুলস হচ্ছে ফার্স্ট রুল, যে ক্লাসের সামনে নোটেশন এবং কিভাবে কলিং হবে। এরপরে আসি যে আমি যদি বর্ডারটাকে তুলে দেই এবং সিএসএস এর মাধ্যমে ওই সিমিলার টাইপের বর্ডার অ্যাপ্লাই করতে চাই টেবিলে, তাহলে আমাকে কি করতে হবে। টেবিল কমা টিআর কমা টিডি, প্রত্যেকটা ট্যাগে কি পাবে বর্ডার পাবে, হ্যাঁ, টেবিলও পাবে, টিআরও পাবে, টিডিও পাবে, 1 পিক্সেল বর্ডার এবং এটা সলিড হবে। তো বর্ডার তো হরেক রকমের হয়, লাইক ডটেড বর্ডার আমি পাচ্ছি,
টেবিলের প্রপার্টি দিয়ে কিন্তু সলিডই হতো, বাট সিএসএস দিয়ে আমরা ইচ্ছে মতো বর্ডার স্টাইল কিন্তু করতে পারি। ডিফারেন্ট থিংস, বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে রুলস। আমি কিন্তু কোনো প্রকারের নোটেশন দেই নাই, ডট বা হ্যাশ বা কলও করি নাই ক্লাস বা আইডি দিয়ে, বাট অ্যাপ্লাই হচ্ছে কিভাবে? অটোমেটিক। এটাকে বলা হয় জেনারেল ক্লাস। ট্যাগের নামে যখন আমরা ক্লাস লিখবো তখন এটা জেনারেল ক্লাস। ওই ফাইলের মধ্যে যতবার এই ট্যাগ পাবে ক্লাসের মধ্যে যা লেখা আছে সেটা অ্যাপ্লাই করে দেবে। আমার যে ক্লাসটা, ক্লাসের মধ্যে যা আছে সেটাকে সে অ্যাপ্লাই করে দেবে। বুঝতে পারছি? তো মনে করেন যে আমি আমার একটা ট্যাগ আছে বডি, আমি বলছি ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক অ্যাপ্লাই হলো, আমাকে কিন্তু বলার দরকার নেই। এখন আপনি আবার আলাদা করে টেবিল লিখেছেন, টেবিলে বলছেন তার ব্যাকগ্রাউন্ড কালার, বডির চাইল্ড হিসেবে কে আছে? টেবিল আছে না? বডির চাইল্ড হিসেবে তো টেবিল আছে, রাইট? সো রাইট নাও বডির ব্যাকগ্রাউন্ড মানে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার কি? গ্রে। বাট আমি এখন যখন ওভাররাইট করছি তখন টেবিলের ব্যাকগ্রাউন্ড কালারটা তাকে যেটা অ্যাসাইন করা হয়েছে সেটাই এক্সিকিউট হচ্ছে। ব্যাকগ্রাউন্ড তো আর চেঞ্জ হয় নাই, টেবিল তো ঠিকই চেঞ্জ করে নিয়েছে, রাইট? তাহলে সিএসএস কিভাবে এক্সিকিউট হয়? লাস্ট এক্সিকিউশন, রাইট? চাইল্ড তার প্রপার্টি গুলোই হোল্ড করবে। প্যারেন্ট যদি সে থাকে, প্যারেন্ট লাইক আমার প্যারেন্ট আর চাইল্ড দুইজন, আমি বলছি বডি প্যারেন্ট চাইল্ডকে টেবিল। এখন কিছু প্রপার্টি যে লাইক আমার বডিতে বা টেবিলের মধ্যে একটা কমন প্রপার্টি আছে যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার ব্যাকগ্রাউন্ড আমি গ্রে করেছি, এর ব্যাকগ্রাউন্ড করেছি কি সিলভার। অ্যাকচুয়ালি চাইল্ড প্যারেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দিয়েছে? ওভাররাইট করে দিয়েছে, রাইট? এখন একটু চেক করি যে এই জায়গাটাতে মনে করেন আমার এটা ক্লাসটা উপরে আছে টেবিলের, আমি বলেছি কালার অরেঞ্জ রেড। টিডিতে আসি, আমার টেক্সটে যাই, সব টেক্সটের কালার কি? অরেঞ্জ রেড। হ্যালো, হ্যাঁ, আসার কথা আছে, আসার মতো এসে ওই হোস্টিংটা নিয়ে ওটা নিয়ে টাকাটা রিসেলারটা নেওয়ার কথা হচ্ছে। হ্যাঁ, ওর আগের ডোমেনটাই আছে, ওটার এখানে স্টোরেজ। আচ্ছা তাহলে আমি বলবো। প্রথমটা বেসিক সিট 4.5। সেটা আসলে তো বলবো তো, ওটা দেখবো, ওটা বলছি বারবার বলা। ঠিক হয়ে যাবে আমার কাছে।
আমি করবো, আমি আচ্ছা দেখেন কালার গ্রিন, আগে কি ছিল রেড, এখন কি হয়ে গেল গ্রিন। ওভাররাইট হচ্ছে, চাইল্ড অলওয়েজ কি হবে প্রায়োরিটি পাবে, আর প্যারেন্ট আগে এক্সিকিউট হবে পরে গিয়ে চাইল্ড এক্সিকিউট হবে। চাইল্ডটা যদি আগে থেকে কোনো প্রপার্টি দেয়া থাকে সেটা ওভাররাইট করে দেবে। আচ্ছা এখন আমরা কিছু কমন প্রপার্টি দেখলাম বা জেনারেল প্রপার্টি লেখা শিখলাম, রাইট, বা জেনারেল ক্লাস লিখতে শিখলাম। দুই ধরনের ক্লাস লিখতে শিখেছি, একটা হচ্ছে কি আমরা ডট বা হ্যাশ ক্লাস, যে লাইক ডট টেস্ট, যার মাধ্যমে আমি বলছি যে উইথ 980 পিক্সেল, এখানে তো অ্যালাইন করা যায় না, হ্যাঁ মার্জিন, মার্জিন আবার আমি বডিতে দিয়েও করতে পারি, মার্জিনের সেন্টার লাইন করার কাজটা আমরা মার্জিন দিয়ে বডি দিয়ে করব। আচ্ছা এরপরে আমি আসি হাইট কনসেপ্টে, হাইট আমি বলছি 900 পিক্সেল, আর এখানে আসি আবার প্যাডিং কনসেপ্টে, হ্যাঁ আমি প্যাডিং বলছি 10 পিক্সেল। সো এখন যদি আমি সবগুলোকে তুলে দেই এবং ক্লাস হিসেবে কল করি কি টেস্টকে, শুধু অ্যালাইনমেন্টটা হবে না বাট বাকি কাজগুলো কিন্তু হচ্ছে, বাকি কাজগুলো হয়েছে। আচ্ছা তো প্যাডিংটা টেবিলের উপরে গেছে, এখন আমি ইন্ডিভিজুয়াল লেভেলে প্যাডিং নিতে হলে লাইক প্রতিটা ক্লাস ধরে ধরে ট্যাগ ধরে ধরে আমাকে কিন্তু ওখানে ক্লাস অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমি টেবিলের উপরে করেছি টেবিলের উপরে প্যাডিং নিয়েছি, টিডির উপরে করলে টিডির উপরে প্যাডিং নেবে। আচ্ছা আর আরেকটা জিনিস যেটা যে এই যে এটা লেফট অ্যালাইন হয়ে গেছে, মাঝামাঝি নেওয়ার জন্য আমরা এই যে বডির মধ্যে যদি যাই, মার্জিন কি করে সেল টু সেল ডিসটেন্স তৈরি করে আর কি, তো গ্যাপ তৈরি করে সেলের মধ্যে। মনে করেন বডি আর টেবিল দুইটা আলাদা অবজেক্ট, দুইটা ডিফারেন্ট বা স্বতন্ত্র সেল। সো বডির রেসপেক্টে যদি আমি টেবিলকে বলে দেই যে তুমি এত দূর দূরত্ব বজায় রেখে চলো, তাহলে আমি ওই কনসেপ্ট ইউজ করেই কিন্তু কি করতে পারি আমার এই পুরো টেবিলটাকে মাঝামাঝি নিয়ে আসতে পারি। তো মার্জিনটা যদি আমি বলি, মার্জিন এই প্রপার্টিটা উপরে বাই ডিফল্ট কিন্তু 5 পিক্সেল মার্জিনে থাকে, আর আমি যদি রাইট লেফটে 10% বলি, লাইক পার্সেন্টেজ ইউজ করছি, রাইট, সে রাইটে এবং লেফটে 10% করে ছেড়ে দেবে, আমাকে অটোমেটিক কোথায় দিয়ে দেবে মিডলে চলে আসি। সো কিছুটা বোঝা যাচ্ছে না যে সিএসএস। তো আমি যে স্টাইলে ক্লাস লিখলাম, ক্লাস অ্যাপ্লাই করছি, যে কয়েকটা রুলস দেখিয়েছি, কিন্তু 4টা রুলস কিন্তু আমি দেখিয়েছি। এটাকে আমি বলছি যে ডট থাকলে ক্লাস দিয়ে কল করব, হ্যাশ থাকলে আইডি দিয়ে কল করব, যদি কোনো ট্যাগের নাম লিখি কল করার দরকার নেই, অটো অ্যাপ্লাই হবে। আর আমি যদি কমা দিয়ে দিয়ে লিখি তখন সবগুলো ট্যাগের জন্য সেম প্রপার্টি। আমরা প্র্যাকটিস করি এখন একটু, 15 মিনিটস মতো আমার একটু সময় লাগবে, একটু কাজ। ওকে সো কেউ আটকে গেলে আমাকে ডাকেন, হ্যাঁ একটা পেন ড্রাইভ দেন, আমি কোডটা দিয়ে দিচ্ছি, যতটুকু লিখেছি কোডটা দিয়ে দিচ্ছি ফার্স্ট।
D4 আছে, হ্যাঁ, তো নিয়ে নেন সবাই, যার যার দরকার ওই পেন ড্রাইভ থেকে একটু নিয়ে নেন।
Aku
system. একটু আসতে আধা ঘন্টার মতো দেরি হবে। স্টুডেন্টরা জিজ্ঞেস করে বললাম যে আমি ক্লাস নিব এবং 5:30 থেকে শুরু হবে। আর গ্রেড আজকে জমা দিব, এসে জমা দিয়ে ক্লাসে যাবো। সফট কপি মেইল করবো আর হার্ড কপি কোনটা সেটা সেটাই সবগুলো যে গ্রেড ব্যবহার দিয়ে দিই। আচ্ছা, যেটা করছিলাম জেনারেল ক্লাস রাইটিং আমরা দেখছিলাম, তাই না? তো এবার লাইক এই যে প্যারাগ্রাফটা আছে, আমাদের যে প্যারাগ্রাফে উপরে যদি আমি ক্লাস অ্যাপ্লাই করতে চাই, একজন বলেছিলেন যে আমাদের আউটপুটে এই যে মার্ক ট্যাগটা আছে, মার্ক ট্যাগটার ব্যাকগ্রাউন্ড কালার বাই ডিফল্ট কি হলো? সেটা এখন খুব সহজেই কি চেঞ্জ করা যাবে না? আমরা যদি এখানে একটা ক্লাস লিখি মার্ক, ওটা তো ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? আমি যদি বলি রেড, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যা করতে চাইবো সেটা আমি করতে পারছি, জাস্টিফিকেশনটা তুলে দিয়েছি। এখন দেখেন আমি জেনারেল ক্লাস আকারে আগাচ্ছি বেশি, প্যারাগ্রাফে আমি যদি বলি যে আমার এই জাস্টিফাই করার দরকার নেই, যখনই প্যারাগ্রাফ আসবে প্যারাগ্রাফ অটোমেটিক কি হবে? জাস্টিফাইড হবে। তো পি ট্যাগের মধ্যে আমি বলেই রাখছি, পি ট্যাগের মধ্যে আমি বলেই রাখছি যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। যত প্যারা পাবে সবাই কি হবে? প্যারাগ্রাফের মধ্যে আমি যদি একটু ডিফারেন্ট কিছু করতে চাই, এর জন্য জেনারেল ক্লাস রেখে আমাকে কি করতে হবে? ডিফারেন্ট নামের ক্লাস তৈরি করে ট্যাগের উপরে অ্যাপ্লাই করে দিতে হবে। সেটা বোঝা যাচ্ছে? তো সিএসএস এর মাধ্যমে যে আমি আমার HTML ট্যাগ গুলোকে কন্ট্রোল করতে পারছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? তো নাও এখন দেখেন আমি শুধু করেছি কি index.html পেজের উপরে। আমি যদি অ্যাবাউট আস বা সাইন আপে যাই, এখানে কোনো চেঞ্জ আছে? ওখানে কোনো ইফেক্ট কিন্তু নেই। তো আমরা যদি এখন একটা কাজ করি যে লাইক ডে 4 এর মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করছি যার নাম বলছি CSS। ফোল্ডারটা হলো, ফোল্ডারের মধ্যে আমি একটা ফাইল তৈরি করছি নিউ থেকে, ফাইলটা নিচে ক্যাসকেডিং স্টাইল শীট স্টাইল নামে, রাইট? স্টাইলটা আমি দিলাম।
এখান থেকে সকল সিএসএস গুলো আমি কাট করে সিএসএস ফাইলে রেখেছি। এটা দরকার নেই তো, হ্যাঁ, এই অংশটুকু দরকার নেই আমার, কারণ সিএসএস ফাইলে তো আর স্টাইল ট্যাগ দেওয়া হবে না, স্টাইল তো এইচটিএমএল এর ট্যাগ, ওটা আবার সিএসএস ফাইলে লিখলে কাজ করবে না। এবার যেটা করব আমি, যে আমার যে ফাইলগুলো আছে লাইক অ্যাবাউট, সাইন আপ, ইন্ডেক্সটা যদি আমরা এবার এক্সিকিউট করি, ফ্ল্যাট হয়ে গেছে, রাইট, একেবারে ফ্ল্যাট। আমরা একটা কাজ করি, যে এই টেবিলের যে ক্লাসটা সেটা আমাদের ইউজ করতে হবে না বাকি পেজগুলোতে। অ্যাবাউট আস যেখানে এই ট্যাগগুলো আছে এটা বাদ দিয়ে কি করতে হবে, সিএসএস এর ক্লাসটা টেস্ট আকারে নিতে হবে। সাইন আপে গিয়ে ক্লাস আকারে নিতে হবে, বুঝা যাচ্ছে? স্টিল কোথাও কোনো চেঞ্জ আপনি পাবেন না, কারণ ক্লাসগুলো তো লিংক নেই, আছে লিংক নেই। তো আমি ইনডেক্স ফাইলটাতে সিএসএস কিভাবে লিংক করব, ট্যাগের নাম বলছি লিংক, টাইপ আমি বলছি টেক্সট আর সিএসএস, হাইপারলিংক রেফারেন্স বলে দিচ্ছি যে আমার লিংকটা কিভাবে হবে। ফাইলটা আছে কোথায়, সিএসএস এর মধ্যে, দেন style.css, রিলেশন বলছি style, কোথায় এটা পাবো, কোথায়, ইনডেক্সের সঙ্গে লিংক, সো ইনডেক্সটা পাচ্ছে। অ্যাবাউটে কি লিংক আছে, নেই, সাইন আপে নেই, সো জাস্ট লিংক লাইনটা পাচ্ছি না, সবাই পেয়ে যাচ্ছে। আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, টেক্সটের কালার, সব জায়গায় ইফেক্ট হবে না? ফন্টের ফ্যামিলি যদি চেঞ্জ করে দেই, সব জায়গায় ইফেক্ট হবে। বাট যেখানে ইউনিক করে আবার কি চাইল্ড আকারে দেওয়া আছে, সেখানে তো আর ইউজ চেঞ্জ হবে, রাইট? সো কিছুটা কনসেপ্ট গ্রো করছে, তাই না? আচ্ছা, আমরা একটা HTML ফাইল নিচ্ছি এবার। CSS practice নামে, জাস্ট এই ফাইলের সঙ্গে ক্লাস লিংকটা করে দিয়ে রাখলাম আমি আপাতত। এই অবস্থা, তাই না? আমাদের এটা এখন এই অবস্থা। আমি একটা সেল বানাতে চাচ্ছি, দেখেন কোডগুলো একটু এলোমেলো হয়ে আছে না? আমি কোডটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি বলি সোর্স থেকে গিয়ে ফরম্যাট, তো ফরম্যাট হয়ে যাবে। সো অনেক খাটনি করতে আমাকে কিন্তু হচ্ছে না, আমি ফরম্যাট বলছি, ফরম্যাট।
Now আমি একটা ক্লাস লিখছি, মনে করেন লাইক দিস ডট box1, আমি বলছি width 200 পিক্সেল, height 200 পিক্সেল, background color olive। হ্যাঁ, আমি যদি এই box1 এর ক্লাসটা CSS প্র্যাকটিসে গিয়ে আমার এখানে একটা div আছে না, div তো আমি বলেছিলাম কি লেআউটের ট্যাগ, তাই না? তো div এর মধ্যে টেক্সট না থাকলে বা কোনো কিছু না দিলে সেটা ভিজিবলি হয় না, রাইট? এবং এটা যে কিছু সেটা বোঝাও যায় না, রাইট? তো এখন আমি যদি এর মধ্যে ক্লাস আকারে কল করে দেই বক্সটাকে, box1 কে, আসছে না বক্সটা, আসছে না বক্সটা আসছে। এখন আমি যদি এই ক্লাস আকারের সঙ্গে আরো প্রপার্টি অ্যাড করতে থাকি, মনে করেন আমি বর্ডার দিব, বর্ডার স্টাইল ডাবল, জাস্ট ডাবল বর্ডার দিয়েছি, একটা ডাবল বর্ডারের মতো আসছে। বর্ডার উইথ আমি বলছি 20 পিক্সেল, 20 পিক্সেল নিচ্ছে, রাইট? ডাবল বর্ডার এবং এটা 20 পিক্সেল নিচ্ছে। আমি যদি বলি যে বর্ডার উইথ, এবং এখানে আবার যদি আমি চাই যে চারিদিকে একরকম না হয়ে ভিন্ন ভিন্ন উইথ এর বর্ডার হবে, আমি বর্ডারের কালার সেট করতে চাচ্ছি, সবই কিন্তু পারবো, রাইট? দেখেন আমি যদি উপরে নিচে এবং ডানে বামে বর্ডার উইথটা ডিফারেন্ট করতে চাই, তাহলে আমি উপরে নিচে 20 চাচ্ছি, ডানে বামে 40 চাচ্ছি। দুইটা ভ্যালু কনসেপ্ট, যে একটা ভ্যালু থাকলে চারিদিকে সেম, দুইটা ভ্যালু হলে টপ বটম রাইট লেফট। হ্যাঁ, আমি যদি বলে আবারও কোনো একটা প্রপার্টি, বর্ডার রিলেটেড অনেকগুলো আছে, লাইক আমি শুধু বর্ডার বটমে কালার দিব, হ্যাঁ বর্ডার বটম কালার আমি বলছি, অন্য কোথাও কালার হবে না, শুধু বর্ডার বটমে কালার আসবে। বুঝতে পেরেছি? সো আমি সিএসএস প্রপার্টি দিয়ে এটা কিন্তু ট্যাগটাকে আমার ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারছি। আমি সিএসএস প্রপার্টি ইউজ করে একটা HTML ট্যাগ লাইক div কে আমি ইচ্ছে মতো ম্যানেজ করে নিতে পারি। অন্যান্য ট্যাগে নিজস্বতা কিছু থাকে, এগুলোকে ক্লিয়ার করে সামনে আগাতে হয়, অথবা সেটাকে নিয়ে সামনে আগাতে হয়, যার কিছু নেই তাকে যা দিব তাই নিয়ে আগাবে, রাইট? তো div তেমনই একটা ট্যাগ, এটা বড় মানের একটা ট্যাগ যার ভেতরে চাইল্ড ট্যাগ প্রচুর লেখা যাবে। আপনি কিন্তু ওই লেভেল ট্যাগের মধ্যে অনেক ট্যাগ দিতে পারবেন না, HTML এর এরর হবে, বাট div ট্যাগের মধ্যে বডি হেডার ছাড়া সবই দিতে পারবেন, HTML বডি হেডার ছাড়া সব আপনি লিখতে পারবেন, এরর দেখাবে না। তার মানে কি এটা প্যারেন্ট ট্যাগ গুলোর মধ্যে একটা। সো আমরা এখন আবার যতটুকু শিখলাম এটা আরেকবার প্র্যাকটিস স্টার্ট করি।